আসসালামু আলাইকুম। তোমরা এসএসসি ২৭-২৮ ব্যাচের যারা শিক্ষার্থী আছো, তাদের জীববিজ্ঞান বইয়ের ৮ম অধ্যায় অর্থাৎ রেশন প্রক্রিয়ায় যে বোর্ড প্রশ্ন সৃজনশীল প্রশ্নগুলো আছে, তো সেগুলো নিয়ে আজকে একটু আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। তো আজকে দেখো ৪ নাম্বার যে প্রশ্নটা আছে দিনাজপুর বোর্ড ২০২৫, সেখানে আসি। এখানে কি বলছে? কামরুল সাহেব লক্ষ্য করলেন তার মূত্রের পরিমাণ কমে গেছে। তার কি হয়েছে? মূত্রের পরিমাণ কমে গেছে। চোখ মুখ সহ সারা অঙ্গ চোখ মুখ সহ সারা শরীর ফুলে যাচ্ছে। মানে ফুলে যাচ্ছে মানে কি পানি আসতেছে যাকে বলে মানে সবাই। তারপর বলতেছে ডাক্তার পরামর্শ নেওয়ার পর জানতে পারলেন তার একটি অঙ্গ ক্ষতিগ্রস্ত হয়েছে। ডাক্তার তাকে নির্দিষ্ট সময় পর পর বিশেষ এক ধরনের চিকিৎসার পরামর্শ দিলেন। এখানে পয়েন্টগুলো কি কি আছে দেখো। তার মূত্রের পরিমাণ কমে গেছে। মূত্র কে তৈরি করে? বৃক্ক। মূত্রের পরিমাণ কমে গেছে। তারপর বলছে মুখ সহ সারা শরীরে ফুলে যাচ্ছে, পানি আসতেছে। কারণ কি? মূত্র হিসেবে পানি সে বের করতে পারতেছে না, যার কারণে ওই পানি আমাদের যে কোষের বাইরের যে জায়গাগুলো আছে যাকে বলে মানে মেডিকেলের ভাষায় বলে এক্সট্রা সেলুলার ফ্লুইড, ওই সব জায়গায় সে পানি আসতেছে। এর কারণে কি হয়? শরীর ফুলে যাচ্ছে। এর কি বলে? পানি আসা, শরীরে পানি আসা। তারপর কি বলতেছে? ডাক্তার নির্দিষ্ট সময় পর পর বিশেষ এক ধরনের চিকিৎসা নেওয়ার পরামর্শ দিলেন। এখানে একটা পয়েন্ট দেখো, নির্দিষ্ট সময় পর পর, এটা কিন্তু টেম্পোরারি, মানে বারবার করা হইতেছে। তার মানে এটা কি হইতে পারে? কিডনি বিকল হইতে পারে। কিডনি বিকল, কিডনি বিকল, ঠিক আছে। তো এখান থেকে মোটামুটি কোশ্চেনটা অ্যানালাইসিস করা শেষ। এবার দেখো কোশ্চেন কি বলছে। নেফ্রন কি? নেফ্রন কি? আমরা জানি মানবদের প্রধান রেচন অঙ্গ হচ্ছে কিডনি, আর কিডনির গঠনগত এবং কার্যকরী একক হচ্ছে নেফ্রন। আবার দেখো, কিডনির গঠনগত ও কার্যকরী একক হচ্ছে নেফ্রন। তার পাশাপাশি যে কিডনির যে ইউরিনিফেরাস নালিকা, একই সাথে কিডনি বলে কিডনির ইউরিনিফেরাস নালিকা যেটা আছে, তার গঠনগত ও কার্যকরী একককে কি বলতেছি আমরা? নেফ্রন বলতেছি। দেখো এখানে বইয়ের পাশে কি বলছে। আচ্ছা দেখো, প্রথমে কি বলছে? বৃক্কের ইউরিনিফেরাস নালিকা, বৃক্কের ইউরিনিফেরাস নালিকার ক্ষরণকারী অংশ এবং কাজ করার একক। কি বলছে? বৃক্কের ইউরিনিফেরাস নালিকার ক্ষরণকারী অংশ এবং কার্যকরী একককে কি বলতেছে? নেফ্রন, ঠিক আছে। তারপর দেখো পরের কোশ্চেনে কি বলছে। আচ্ছা, তারপর দেখো পরের কোশ্চেন বলতেছে কি, অসমোরেগুলেশন বলতে কি বোঝায়। আবার আসো যে অসমোরেগুলেশন এই ওয়ার্ডটাকে যদি আমি ভাঙি, অসমো ইংলিশ ইউজ করলে ইজি। এখানে দেখো অসমো রেগুলেশন, তো অসমোরেগুলেশন এটাকে ইংরেজিতে উচ্চারণ করলে বোঝার জন্য ইজি। দেখো প্রথম পার্টটা কি বলতেছে? অসমো। পরের পার্টটা থেকে বলতেছি রেগুলেশন। অসমো দ্বারা কি বোঝায়? অসমো মানে হচ্ছে অসমোসিস। অসমোসিস অর্থ কি? অভিস্রবণ। তো অসমো ওয়ার্ডটা আসতে থেকে অভিস্রবণ, অভিস্রবণ, ঠিক আছে। তারপর পরেরটাকে বলতেছে রেগুলেশন। রেগুলেশন মানে কি? নিয়ন্ত্রণ। অসমো রেগুলেশন মানে অভিস্রবণ নিয়ন্ত্রণ, এরকম কাছাকাছি একটা ওয়ার্ড। এখন আসো অসমো রেগুলেশন বলতে কি বোঝায়। প্রথমে বুঝাই হচ্ছে অভিস্রবণ কি। অভিস্রবণ হচ্ছে আংশিক বৈষম্যবৃদ্ধ পর্দা দ্বারা দ্রাবক কোনো এক দ্রবণ থেকে অন্য দ্রবণে যাওয়া, এটাকে কি বলতেছি আমরা? অভিস্রবণ। এই দ্রবণ থেকে দ্রবণে যে যাচ্ছে, এই দ্রবণ থেকে দ্রবণে যাওয়ার জন্য কি দরকার? একটা চাপ দরকার। সেই চাপটাকে বলতেছি আমরা অভিস্রবণিক চাপ। এই অভিস্রবণিক চাপের সমপরিমাণ যদি আমি উল্টা থেকে দিতে পারি, তাহলে কি হবে? ওই দ্রবণ থেকে দ্রাবক অর্থাৎ পানি এক দ্রবণ থেকে অন্য দ্রবণে যাইতে পারবে না। তাহলে আবার বলতেছি, অভিস্রবণিক চাপ কি? অভিস্রবণ হওয়ার জন্য যে পরিমাণ চাপটা দরকার, সেই সমপরিমাণ কিন্তু বিপরীতমুখী চাপটা যদি আমি দেই, তাহলে অভিস্রবণ বন্ধ হয়ে যাবে। তাহলে যেহেতু অভিস্রবণের কারণে কি হয়? পানিটা এক কোষ থেকে বা এক দ্রবণ থেকে পাশের দ্রবণে যায়। তাহলে অসমো রেগুলেশন বলতে কি বোঝায়? যদি অভিস্রবণ কন্ট্রোল করা যায় তাহলে পানিটাকে কন্ট্রোল করা যাবে, ঠিক আছে। তাহলে অসমো রেগুলেশন বলতে কি বোঝায় দেখো। প্রথমে অভিস্রবণ বলতে কি বোঝায়? পানি ও লবণের ঘনত্ব এমনভাবে নিয়ন্ত্রিত হয় যেহেতু অভিস্রবণিক চাপ অপরিবর্তিত থাকে, ঠিক আছে। অভিস্রবণিক চাপ যদি অপরিবর্তিত থাকে তাহলে পানি আর লবণের ঘনত্বটাও সেম থাকবে। কোষের মানে পানি প্রবেশও করবে না, পানি বেরও হবে না কোষ থেকে। এটা কখন হবে? ধরো তুমি অনেক মানে রমজানের ক্ষেত্রে দেখা যায় যে অনেক সময় মানে পানি গ্রহণ করার পরিমাণটা কমে যাইতেছে, তখন সে অভিস্রবণিক চাপ মানে পানির পরিমাণ কমে যাইতেছে, লবণের পরিমাণও কমে যাইতেছে। তার কারণে কি হয়?
আমাদের বৃক্ক যেটা আছে অভিস্রবণের চাপটা রক্ষা করার জন্য, সাম্যতা রক্ষা করার জন্য আমাদের যে মূত্র আছে মূত্রের ঘনত্বটা বাড়ায় দেয়। ঠিক আছে, সেখানে পানির পরিমাণ কম যায়, পানি কম পরিমাণে দেহ থেকে নিঃসৃত হয়, যার কারণে দেহে পানির পরিমাণটা নর্মাল থাকে, স্বাভাবিক থাকে। ঠিক আছে, এবার দেখো কি বলছে, মানবদেহের শারীরবৃত্তীয় কাজ সম্পাদনের জন্য দেহে পরিমিত পানি প্রয়োজন, শারীরবৃত্তীয় কাজের জন্য পানি প্রয়োজন। আর মূত্রের মাধ্যমে দেহ থেকে কি হয়, পানি বের হয়ে যায়, মূত্রের মাধ্যমে কি হয়, দেহ থেকে পানি বের হয়ে যায়। কিন্তু কোনো কারণে যদি দেহে পানির পরিমাণ কমে যায়, তাহলে যদি আরও বেশি পরিমাণে আমরা মূত্রের মধ্যে পানির পরিমাণ থাকতে থাকে, তাহলে একসময় দেখা যাবে ডিহাইড্রেশন দেখা যাচ্ছে। ডিহাইড্রেশন থেকে একসময় সেল ডেথ বা মানে সেল ডেথ হওয়া থেকে শুরু করে ফাইনালি ডেথ পর্যন্ত হইতে পারে বা মৃত্যু পর্যন্ত হইতে পারে। তো এই পানির সমতা বজায় রাখার জন্য এই অসমো রেগুলেশন, অসমো মানে কি বলছিলাম, অভিস্রবণ, অভিস্রবণ যদি ফিক্সড থাকে, অভিস্রবণ যদি নর্মাল থাকে, তাহলে কি হবে, পানি বের হবে কম। ঠিক আছে, তাহলে এভাবে অসমো রেগুলেশনের মাধ্যমে দেহে পানির সাম্যতা নিয়ন্ত্রিত হয়। ঠিক আছে, দেখো গ নম্বর কোশ্চেনে বলছে যে তার কামরুল সাহেবের মূত্রের পরিমাণ কমে গেছে, চোখ মুখ সহ সারা শরীর ফুলে যাচ্ছে। মূত্র তৈরি কার কাজ? আমরা জানি মূত্র তৈরি হচ্ছে বৃক্কের কাজ। ঠিক আছে, মূত্র তৈরি কার কাজ? বৃক্কের কাজ। যখন বৃক্ক ঠিকমতো কাজ করতে পারতেছে না, তখন এর ফলাফল হিসেবে, লক্ষণ হিসেবে কি আছে, আমাদের যে মুখ সহ সারা শরীর ফুলে যায়। তো এটা কি হচ্ছে, লক্ষণ। তো ক্ষতিগ্রস্ত অঙ্গটা কি হবে বলছে, ক্ষতিগ্রস্ত অঙ্গটি লম্বচ্ছেদের চিহ্নিত চিত্র অঙ্কন করো। ক্ষতিগ্রস্ত অঙ্গটা কি হবে, বৃক্ক বা কিডনি। ক্ষতিগ্রস্ত অঙ্গটা কোনটা, বৃক্ক বা কিডনি। কিডনির লম্বচ্ছেদের চিহ্নিত চিত্র অঙ্কন করতে বলছে। তো চলো আমরা শুরু করি। এই কিডনি দেখো, প্রথমে কি বলছে, ক্ষতিগ্রস্ত অঙ্গটা কোনটা হবে, তাহলে বৃক্ক। ক্ষতিগ্রস্ত অঙ্গ কোনটা, বৃক্ক। তার বৃক্কের লম্বচ্ছেদের চিহ্নিত চিত্র অঙ্কন করতে বলা হয়েছে। তো আসো, বৃক্কের লম্বচ্ছেদ মানে কি, আমি যদি কোনো বস্তুকে এভাবে খাড়া বরাবর কাটি, তাহলে যেই চিত্রটা আমরা দেখতে পাইতেছি সেটা হচ্ছে লম্বচ্ছেদ। ঠিক আছে, তো লম্বচ্ছেদের মধ্যে প্রথমে কি কি আসে, তো বৃক্কে এটা হচ্ছে যে অবতল অংশ, বৃক্কের যে অবতল অংশ, দেখো এখানে এই যে অবতল অংশটা, এই অবতল অংশকে কি বলতেছি আমরা, বৃক্কের হাইলাম। অবতল অংশকে কি বলতেছি, বৃক্কের হাইলাম। তারপর দেখো এই হাইলাম দিয়ে কি প্রবেশ করতেছে, বৃক্কের ধমনী বা রেনাল ধমনী। রেনাল ধমনী, রেনাল ধমনী, এখান দিয়ে সে প্রবেশ করতেছে। আর দেখো বৃক্কের যেই হাইলাম থেকে কি বের হয়ে আসতেছে, এটা দেখা যাইতেছে হচ্ছে রেনাল শিরা। তো বৃক্কের হাইলাম থেকে কি কি প্রবেশ করে, হাইলাম দিয়ে প্রবেশ করে হচ্ছে রেনাল ধমনী, কি বের হয়ে আসে, রেনাল শিরা। আর হাইলাম থেকে আরেকটাও মানে স্ট্রাকচার বের হয়ে আসে, একে দেখো টিউব লাইক একটা স্ট্রাকচার, একে বলতেছে আমরা রেনাল পেলভিস, পেলভিস অফ দ্য ইউরেটার। তো যে টিউব লাইক স্ট্রাকচারটা বেরিয়ে আসতেছে, সেকে বলতেছে আমরা ইউরেটার। আর ইউরেটারের যে স্ফীত অংশ, সামনের দিকে যে ফানেল আকৃতির স্ফীত অংশ, একে বলতেছে আমরা রেনাল পেলভিস। তো হাইলাম দিয়ে আরেকটা স্ট্রাকচার কোনটা বেরিয়ে আসতেছে, ইউরেটার। ইউরেটারের মাথায় যে স্ফীত অংশ, তাকে বলতেছে আমরা পেলভিস। ঠিক আছে, রেনাল একটা মানে কিডনি একটা আবরণ দিয়ে আবৃত থাকে, তাকে বলতেছি আমরা রেনাল ক্যাপসুল। কিডনির আবরণের নাম কি বলতেছি আমরা, রেনাল ক্যাপসুল। ক্যাপসুলের বাইরের দিকে যে অংশ, বাইরের দিকের অংশকে বলতেছি আমরা কর্টেক্স, আর ভিতরের দিকে যে অংশ তাকে বলতেছি আমরা মেডুলা। ঠিক আছে, কিডনি বাইরের দিকে যে অংশ তাকে বলতেছি কর্টেক্স, আর ভিতরের দিকে যে অংশ তাকে বলতেছি আমরা মেডুলা। আর প্রত্যেক মেডুলার মধ্যে যে ত্রিভুজ আকার বা পিরামিড আকার যে গঠন, এই পিরামিড আকার যে গঠন, একে বলতেছি আমরা রেনাল পিরামিড। ত্রিভুজ আকৃতি যে গঠন, একে বলতেছি আমরা রেনাল পিরামিড। আর প্রত্যেকটা রেনাল পিরামিড আইসে ওপেন করতেছে পেলভিসে। প্রত্যেকটা রেনাল পিরামিড কোথায় এসে ওপেন করতেছে, এই পুরো যে গঠন ফানেল আকৃতির, একে বলতেছে আমরা রেনাল পেলভিস। এই পেলভিসে আইসা প্রত্যেকটা রেনাল পিরামিড ওপেন করতেছে। আর পিরামিডের মধ্যে থাকে যে মূত্র তৈরির মেন যে একক, সেটা হচ্ছে নেফ্রন। প্রত্যেকটা রেনাল পিরামিডের মধ্যে থাকে হচ্ছে নেফ্রন। নেফ্রনের সংখ্যা কত, প্রতি বৃক্কে 10 থেকে 12 লাখ। আর রেনাল পিরামিড হচ্ছে যে বললাম ত্রিভুজ আকৃতির গঠন। ঠিক আছে, তারপর দেখো গ নাম্বার কোশ্চেনে কি বলছে, গ নাম্বার কোশ্চেন বলছে চিকিৎসকের পরামর্শকৃত বিশেষ ধরনের চিকিৎসা পদ্ধতিতে কামরুল সাহেব সম্পূর্ণ সুস্থ হতে পারবেন কি, মতামত দাও।
এখানে দেখো কি কি পয়েন্ট আছে। ডাক্তার তাকে নির্দিষ্ট সময় পর পর, এটা একটা পয়েন্ট, বিশেষ এক ধরনের চিকিৎসার পরামর্শ দেন। নির্দিষ্ট সময় পর পর, এটা বলা হইতেছে যে বারবার। বারবার মানে কি, এটা হচ্ছে টেম্পোরারি। আর আগে বলছিলাম যেহেতু বৃক্ক যখন কাজ করতে পারতেছে না তখন চোখ মুখ সহ সারা শরীরে পানি আসতেছে, এটা হচ্ছে যখন বৃক্ক বিকল হয় তার একটা লক্ষণ। বৃক্ক বিকল মানে কি, বৃক্ক যখন হচ্ছে কাজ করতে পারতেছে না তার লক্ষণ হিসেবে মুখ সহ সারা শরীরে পানি আসতেছে। কারণ কি, যখন বৃক্ক কাজ করতে পারে না তখন মূত্র তো মানে মূত্র হিসেবে পানিটা বের হইতে পারে না, ওই পানিটা আমাদের যে এক্সট্রা সেলুলার ফ্লুইড মানে সেলের বাইরের যে অংশ সেখানে চলে আসে, আর সেখানকার যে কোষগুলো স্ফীত হয়ে যায়, যাকে বলতেছে মুখ সহ সারা শরীর ফুলে যায়। তো এখানে কজটা কি পাইলাম, বৃক্ক বিকল। আর বৃক্ক বিকলের এটা কি, টেম্পোরারি একটা চিকিৎসা। টেম্পোরারি চিকিৎসা কি আমরা জানি, বৃক্ক বিকলের টেম্পোরারি চিকিৎসা কি, ডায়ালাইসিস। বৃক্ক বিকলের টেম্পোরারি চিকিৎসা কি, ডায়ালাইসিস। তো তো আগে শুনি যে বুঝি ডায়ালাইসিস জিনিসটা কি। যেমন ধরো কারো একজনের বৃক্ক বিকল হয়ে যাইতেছে, বৃক্কের মেন কাজ হচ্ছে নাইট্রোজেন গঠিত যে বর্জ্য পদার্থগুলো সেগুলো হলো দেহ থেকে বের করে দেয়। যখন বৃক্ক বিকল মানে বৃক্ক কাজ করতে পারতেছে না তখন নাইট্রোজেন গঠিত বর্জ্য পদার্থগুলো বের হইতে পারতেছে না, সেগুলো দেহের ভিতরে জমা হইতেছে। ঠিক আছে, তোগুলো সেগুলো যদি একসময় দেহে জমতে থাকে একসময় সে বিষাক্ততা দেখা যাবে, একসময় দেখা যাবে যে কোষ মারা যাচ্ছে বা দেহ মৃত্যুর দিকে ঠেলে যাচ্ছে। তো এর জন্য আর্টিফিশিয়ালি হইলেও আমাদেরকে এই নাইট্রোজেন গঠিত বর্জ্য পদার্থকে বের করতে হবে। এই নাইট্রোজেন গঠিত বর্জ্য পদার্থ বের করার যে আর্টিফিশিয়াল প্রক্রিয়া সেটা হচ্ছে ডায়ালাইসিস। আর ডায়ালাইসিসের থিম কি, আমাদের ধরো যে এই যে হাতের ক্ষেত্রে একটা হচ্ছে শিরা থাকে, একটা হচ্ছে ধমনী। তো ধমনীর থেকে একটা টিউব, ডায়ালাইসিস টিউব, এটা হচ্ছে ধমনীর থেকে রক্ত নিয়ে সে হচ্ছে ডায়ালিসিস ফ্লুইডের মধ্যে নিয়ে যায়। আর ডায়ালিসিস ফ্লুইডটা হচ্ছে আংশিক বৈষম্য ভেদ্য। এই আংশিক বৈষম্য ভেদ্য হওয়ার কারণে অসমোসিসের মাধ্যমে শুধুমাত্র যে নাইট্রোজেন গঠিত বর্জ্য পদার্থ যেমন ইউরিয়া, ইউরিক অ্যাসিড, ক্রিয়েটিনিন, এগুলো হচ্ছে শুধু বের হয় রক্ত থেকে, কিন্তু রক্তের যে গুরুত্বপূর্ণ উপাদান যেমন গ্লুকোজ, সল্ট, এগুলো বের হইতে পারে না। তারপর যখন নাইট্রোজেন গঠিত বর্জ্য পদার্থগুলো বের হয়ে গেল তখন রক্তটা কি পরিশোধিত। এই পরিশোধিত রক্ত কী হবে, শিরার মাধ্যমে আবার আমাদের দেহে প্রবেশ করবে। তো এটা হচ্ছে ডায়ালাইসিসের থিম। তো দেখো এখানে বইয়ের ভাষায় কী বলছে, দেখো বই বলছে যে চিকিৎসকের পরামর্শকৃত বিশেষ চিকিৎসা পদ্ধতিটা হলো ডায়ালাইসিস। ডায়ালাইসিস পদ্ধতিতে কামরুল সাহেব পুরোপুরি সুস্থ হয় না। কারণ কি, এখানে বারবার বলা হয়েছে যে যখন ডায়ালাইসিস করা হয় তখন ওই অবস্থায় যে নাইট্রোজেন গঠিত বর্জ্য পদার্থগুলো জমা হয়েছিল সেগুলো বের হয়ে যায়। কিন্তু যদি ডায়ালাইসিস বারবার করা না হয় একসময় দেখা যাবে যে নাইট্রোজেন গঠিত পদার্থগুলো জমা হইতেছে কিন্তু সেগুলো বের হইতে পারতেছে না। তো এটাকে কি বলা হয়, টেম্পোরারি বলা হইতেছে। কেন, এটা বারবার করা হইতেছে আর তার মাধ্যমে সে পুরোপুরি সুস্থ হতে পারে না, সাময়িক সে সুস্থ হয়। তো ডায়ালিসিসের জন্য কি কি করা হয় দেখো, থিমগুলো দেখো। ডায়ালিসিস হচ্ছে একটি বৈজ্ঞানিক উপায় যার মাধ্যমে রক্ত পরিশোধিত করা হয়। এক্ষেত্রে মেশিনটার নাম কি, মেশিনটার নাম বলতেছে হচ্ছে ডায়ালিসিস মেশিন। ডায়ালিসিস মেশিনের মাধ্যমে আমাদের রক্তটাকে পরিশোধিত করা হয়। ডায়ালিসিস মেশিনের মধ্যে দেখো যে টিউবের এক প্রান্ত কার সাথে যুক্ত হয়, রোগীর ধমনীর সাথে। কবজির ধমনীর সাথে এক প্রান্ত, অন্য প্রান্ত কার সাথে যুক্ত থাকে, কবজির শিরার মাধ্যমে। এবং রক্ত কার মাধ্যমে আসে, ধমনীর মাধ্যমে আসে। কি হয়, টিউবের মধ্যে দিয়ে যায়, ডায়ালিসিস টিউবের মধ্যে দিয়ে যায়, সেটা হচ্ছে আংশিক বৈষম্য ভেদ্য। ডায়ালিসিস টিউবটা হচ্ছে আংশিক বৈষম্য ভেদ্য, যার কারণে ইউরিয়া, ইউরিক অ্যাসিড, ক্ষতিকর পদার্থ, এগুলো কি নাইট্রোজেন গঠিত বর্জ্য পদার্থ, এগুলো শুধুমাত্র রক্ত থেকে বের হইতে পারে। কিন্তু লবণ থেকে শুরু করে গ্লুকোজ, অ্যামিনো অ্যাসিড, আদার যত প্রয়োজনীয় মানে পদার্থ আছে সেগুলো রক্ত থেকে বের হইতে পারে না। আর এগুলো যখন বের হয়ে যায় রক্ত তখন পরিশোধিত পরিষ্কার, সেই বাকি রক্ত কি হবে, শিরার মাধ্যমে দেহে প্রবেশ করে। ঠিক আছে, তো বাকি রক্ত পরিশোধিত রক্তটা কী হয়, শিরার মাধ্যমে দেহে প্রবেশ করে। এখন দেখো এখন কি বলছে, ডায়ালিসিস নির্দিষ্ট সময় পরপর করতে হয়। কারণ কি, এটা অত্যন্ত ব্যয়বহুল এবং কষ্টসাধ্য। নির্দিষ্ট সময় পরপর কেন করতে হয়, কারণ না দেহের ভিতরে প্রতিনিয়ত বিপাক কার্যক্রম চলতেছে, আর বিপাক কার্যক্রম চলার মাধ্যমে প্রতিনিয়ত নাইট্রোজেন ভেঙে বিভিন্ন প্রকার বর্জ্য পদার্থ তৈরি হইতেছে। কিন্তু যদি ডায়ালিসিস করা হয় ওই মুহূর্তে যতটুকু উপস্থিত আছে নাইট্রোজেন গঠিত বর্জ্য পদার্থ শুধুমাত্র সেটুকুই বের হইতে পারে, পরিশোধিত হইতে পারে, কিন্তু ফার্দার যেগুলো তৈরি হয় সেগুলো বের হয় না। তো এগুলো একটা নির্দিষ্ট সময় পরপর করা লাগে। কিন্তু যদি এগুলো করা না হয় সেগুলো জমতে থাকবে, একসময় জীবের মৃত্যু ঘটতে পারে বা মানুষের মৃত্যু ঘটতে পারে। কি বলছে, সময়মতো যদি করা না হয় তাহলে দেহে নাইট্রোজেন গঠিত বর্জ্য পদার্থ জমতে থাকে, যা হচ্ছে দেহের জন্য ক্ষতিকারক।
এই জন্য বলা হয়েছে ডায়ালিসিসের মাধ্যমে কামরুল সাহেব আংশিক সুস্থ হতে পারবেন, সম্পূর্ণ সুস্থ হওয়া সম্ভব না। তো এতটুকুই ছিল আজকের পর্ব। তো পরবর্তী পর্বে ইনশাআল্লাহ তোমাদের সাথে দেখা হবে। ধন্যবাদ সবাইকে।